দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক বিষয়। আমাদের সঙ্গে একটু গুরুত্বপূর্ণ অতিথি রয়েছেন মুখোমুখি আব্দুল্লাহ আল মিন্টু। তিনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই তাকে পাবো। তার আগে আজকের সাম্প্রতিক যে ঘটনাগুলো সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে আসতে চাই। আজ যে 6টি কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই বিভিন্ন জায়গায় যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে নির্বাচন ব্যবস্থায় সংস্কার, তার প্রধান হিসেবে থাকছেন ডক্টর বদিউল আলম মজুমদার। সংবিধান সংশোধনের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। যারা গুম হয়েছেন তাদের জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনগুলো নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, একটু এই প্রতিবেদন দেখে আসতে চাই। স্বৈরশাসনের সীমাহীন দৌরাত্ম্য দেশ জুড়ে ১.৫ দশকের। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পচনের ফলে শাসন ব্যবস্থায় যে অন্তরায়, অন্তর্বর্তী সরকারের কাছে সুশাসন প্রতিষ্ঠায় সেটি প্রধান প্রতিবন্ধকতা। গণতন্ত্র ফেরানো আর রাষ্ট্র সংস্কারে তাই গভীর মনোযোগী প্রধান সহ গোটা অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে ৬ কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফররাজ। জনপ্রশাসন সংস্কারে প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। দুর্নীতি দমন সংস্কারে প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কারের প্রয়োজনীয়তায় গঠিত কমিশনগুলোকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। মানুষগুলো যারা বিভিন্ন সেক্টরের যারা দায়িত্বগুলো পাচ্ছেন সংস্কারের জন্য, তাদের নামে যেমন একদিকে বিতর্ক নেই, দ্বিতীয় হচ্ছে তাদের দীর্ঘদিনের এই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো আছে। নানান কিছু বিষয় ওনারা প্রতিবন্ধকতার মধ্যে প্রত্যেকটা সেক্টরেই পড়বেন, কিন্তু এটা জেনেই ওনাদের নিশ্চয়ই কাজ করতে হবে। ক্ষমতাসীনদের মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়ে সংস্কার শুরু হওয়া উচিত বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান। প্রকারান্তরে দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। সেটা হচ্ছে দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। কেবল সংস্কার নয়, পরবর্তী সময়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দিকটিও কমিশন বিবেচনায় রাখবে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, মধ্যময়ের দেশে রূপান্তরের পর যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় ব্যবসায়ীদের পাশে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই মতবিনিময় সভা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি করেছে ছাত্র জনতা, তা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রথাগত আন্দোলনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশে উত্তরণের কাজ কঠিন, কিন্তু সবাই মিলে একসঙ্গে কাজ করলে তা অসম্ভব নয়। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। এই সুযোগ না আসলে আমাদের যে পতন ধরেছিল সে পতন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আর পতন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। নিজস্ব ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসার প্রতি মনোযোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কি জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপর কেন ভরসা করে বসে থাকেন? প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে জাতির সামনে, তা বারবার পাওয়া যাবে না, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। এই লক্ষ্যে তারা রাস্তায় নেমে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। বিরতির পরে নিশ্চয়ই আমরা আমাদের অতিথি আব্দুল আল মিন্টুকে আমাদের সঙ্গে পাবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা আমাদের অতিথিকে পেয়েছি, আমাদের সঙ্গে আছেন আব্দুল আল মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি ও সাবেক সভাপতি এফবিসিসিআই। আব্দুল আল মিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা একটু সরাসরি প্রশ্নে যেতে চাই। ছাত্র জনতার হাত ধরে আন্দোলনের ফসল এখনকার নতুন বাংলাদেশ, এবং এখানে বিএনপি খুব ওতপ্রোতভাবে এই আন্দোলনে ছিল। অন্তর্বর্তী সরকারের 1 মাস হয়ে গেল, প্রত্যাশা প্রাপ্তির এই 1 মাসে আসলে একটু আপনার মূল্যায়ন জানতে চাই। অন্তর্বর্তী সরকারের 1 মাস। প্রথমে আমি ছাত্র জনতা যারা এই আন্দোলন করে বাংলাদেশে একটা নবযুগের সূচনা করছে, যারা শাহাদাত বরণ করছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত অবস্থায় এখন হসপিটালে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবং নতুন যে সরকার এসছে, জি, আপনার যে নামে অবহিত করেন, অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক বলেন, তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই। 1 মাসে ওনারা অনেকগুলো কাজ হাতে নিয়েছেন, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন তার বক্তৃতায় বলেছেন। তো আমি যে ইস্যুগুলো ওনারা বলছেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এখনও মনে করি যে ওনারা যে কাজগুলো হাত দিয়েছেন এগুলি অত্যন্ত দেশের জন্য জরুরি। এর ভিতরে 6টা কমিশন করছেন, 31 কমিশন প্রধানের নাম বলছেন, কমিটি হয়তো পুরা হয় না এখনো। এখানে অনেক ধরনের সংস্কারের কথা বলছেন, যেমন আপনার সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশন বা ইলেকশন প্রক্রিয়াতে সংস্কার, বিচার বিভাগের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, পুলিশ বিভাগের সংস্কার এবং দুর্নীতি দমন বিভাগের সংস্কার। দেখুন, এর ভিতরে যদি আমরা 3 ভাগে ভাগ করতে পারি এই সংস্কারগুলোকে, একটা হলো সাংবিধানিক সংস্কার, আরেকটা হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, আরেকটা হলো প্রশাসন কার্যক্রমকে গতিশীল করার জন্য বা দলীয় মুক্ত করার জন্য বা দুর্নীতি মুক্ত করার জন্য সংস্কার। এর ভিতরে সাংবিধানিক সংস্কার ইন জেনারেল টার্ম, এটা কিন্তু একটা অরাজনৈতিক সরকার যদি করতে হয় তাদেরকে ওনাকে একটা প্রক্রিয়াতে যেতে হবে। নর্মালি যখনই আপনি সংবিধান সংস্কার করেন, সেটা যদি আপনি অরাজনৈতিকভাবে করেন, অরাজনৈতিক লোক দিয়ে করেন, এটা ঠিক টেকসই হয় বলে আমার কাছে মনে হয় না। আর এগুলি করে আপনি দীর্ঘদিন দেশে জনপ্রতিনিধিত্ববিহীন সরকার থাকাও আমি মনে করি ঠিক না। নির্বাচন তাহলে আসলে কত দূরে দেখেন আপনি? সংস্কারের পরে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং এই সময় নিয়েও অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে এই সরকার কতদিন থাকবে, কতদিন পরে নির্বাচন হবে, এবং এটি বেশ সময় সাপেক্ষ যে সংস্কারগুলোর কথা আপনি বলছিলেন। বিএনপি তো স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায়, আজকেও আপনাদের মহাসচিব কথাটি বলেছেন যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায়। আবার পরিবেশ উপদেষ্টা আজকে কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের ব্যাপারে দলগুলো ঐক্যমতে পৌঁছেছেন। শুনেন, সংস্কার কিন্তু একটা এটা কোনো একদিনের ব্যাপার না। আরেকটা হলো এটা প্রতিনিয়তই সংস্কার করতে হয়। একটা জাতিকে যদি আপনি গতিশীল রাখতে চান, একটা দেশের জনগণকে যদি আপনি সবসময় তাদের উদ্যোগ এবং উদ্যম ব্যবহার করার জন্য যদি আপনি সমাজকে গতিশীল রাখতে হয়, তাহলে কিন্তু সংস্কার কিন্তু অবিরাম গতিতে চলে, এটা কিন্তু একদিনের ব্যাপার না। এর ভিতরে সাংবিধানিক সংস্কার যেটা বলে, সেটা তো এসেনশিয়ালি একটা রাজনৈতিক ইস্যু। এটা যদি অরাজনৈতিক ব্যক্তিত্বরা করে তাহলে কিন্তু এটা টেকসই হয় না। সেজন্য আমি মনে করি আমরা কোনো ধরাবাঁধার টাইম তো আমার কাছে নাই, আমি দিতেও চাই না, বলতেও চাই না, এটা আমার জন্য শোভাও পায় না। তবে ওনারা যেটা বলছেন যে একটা কমিটি করছে, কমিশন করে, এই কমিশনগুলা 3 মাসের ভিতরে ওনাদেরকে দিবেন তাদের রিপোর্ট, কি কি সংস্কার প্রয়োজন, কিভাবে সংস্কার করা যাবে। তারপরে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তার মাধ্যমে সংস্কারগুলো করবেন। কিন্তু আমার মনে হয় যে এটা আপনি যখন রিপোর্ট পাবেন
তখন রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তার মাধ্যমে কি এখনই করবেন, কি রাজনৈতিক সরকারের উপরে বা জনপ্রতিনিধির উপর ছেড়ে দিবেন, সেটা তখন হয়তো বিচার বিবেচনা করবে। একটা গাইডলাইন কিংবা ধরেন এই সরকার কি কি সংস্কার করবে, এটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার তিনি বলেছেন যে কি কি আমরা করে যেতে পারি। ছটা বললাম, জি জি ছটাই। তো এখন বলছে যে এটা ওনারা সংস্কারের কি কি সংস্কার প্রয়োজন সেটা যখন হাতে পাবেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কি করবেন কি করবেন না, কি পরে করবেন সেটা পরে নির্ধারিত হবে। তবে আমি মনে করি ঠিক আছে 3 মাস তো আমি বুঝলাম, এটাও একটা ছোট রোড ম্যাপ, কিন্তু এটাতে কিন্তু কখন নির্বাচন করবেন সেটার কোনো নির্ধারিত টাইম নির্ধারণ করা হয়নি। তবে আমি মনে করি 3 মাস পরে যত দ্রুত সম্ভব যেটুকু সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, যেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল। এই যেসব সংস্কার এখন পর্যন্ত আলোচনায় এসেছে সেসব সংস্কারকে 3 মাসে সম্ভব বলে আপনার মনে হয়? ওনারা তো বলেন না 3 মাসে, ওনারা বলতে 3 মাসে একটা রূপরেখা দিবে কি কি সংস্কার, কিভাবে সংস্কারটা করবে। তখন ওনারা যেগুলি প্রাতিষ্ঠানিক সেগুলি তো করতে কোনো বাধা নেই, যেগুলি এসেনশিয়ালি রাজনৈতিক বা সাংবিধানিক সেগুলি কোনো দেশে একদম অরাজনৈতিক কোনো ব্যক্তিত্ব দিয়ে বা কমিশন দিয়ে, যেমন তাহলে সাংবিধানিক সংস্কার কমিটি করা হতো। সংবিধান যেসব দেশে হয় নতুন, যদি ওনারা বলতে মনে করেন 3 মাস পরে রিপোর্ট দিল যে ভাই এই সংস্কার করে কোনো লাভ হবে না, আপনি একটা নতুন সংবিধান বানান, তাহলে নতুন সংবিধান কে বানাবে? নতুন সংবিধান তো আপনার যেমন যে কোনো সংবিধান বানাতে হলে আপনাকে একটা জনপ্রতিনিধি লাগে, সেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি। নর্মালি যখন সংসদ আপনি নির্বাচন করি, সংসদ গঠিত হয়, তারা কিন্তু সংবিধান সংস্কারের জন্য, সংবিধান নতুন করে প্রণয়নের জন্য হয় না। সংবিধানের জন্য আলাদা কমিশন লাগে, আলাদা কমিটি লাগে, এবং সেটা নর্মালি 2/3 মেজরিটিতে পাস করতে হয়, তারপরে এটা গণভোটে যায়। তো আমি মনে করি যে ওনাদের উচিত সেটা হলো এটাকে 3 ভাগে ভাগ করা। একটা হলো জনপ্রশাসন সংক্রান্ত, যেগুলি এমন কোনো আইন টাইনের দরকার না, আইন যা আছে ওই আইনগুলা সংস্কার করা। 2 নম্বর হলো প্রাতিষ্ঠানিক, যেমন আপনি বলেন দুদক, ইলেকশন কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, যেগুলো সাংবিধানিকও হতে পারে, আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে পারে, যেগুলি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত। তো এখন যদি আপনি এগুলি সবগুলো একত্র করতে যান, এটা কিন্তু স্বল্প সময়ে করা সম্ভব না। আর আমি মনে করি খুব বেশি দিন যদি ওনারা মানে দেরি করে, সেটাও দেশের জন্য মঙ্গলজনক না। এই জন্য কোনো দেশেই জনপ্রতিনিধি ছাড়া অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার না থাকলে সেখানে আপনার উন্নয়ন ব্যাহত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে, এবং রাজনীতিও ব্যাহত হবে। তো রাজনীতিবিহীন আপনি সংস্কার কত করবেন আপনি? সো বেটার হইলো আপনি একটা রূপরেখা ঠিক করা, যেটা কমিশনের মাধ্যমে দেন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমতে পৌঁছানো, যে আপনারা যখন সরকার, যেই সরকারে আসুক, এই সংস্কারগুলো আপনারা করবেন। সংলাপের কথা বলা হচ্ছিল যে সংলাপের মাধ্যমে ঠিক করবে, দেন ইমিডিয়েটলি আপনি ইলেকশন দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করেন, যেটা হবে গণতান্ত্রিক সরকার, যেটা সাংবিধানিকভাবে ওটা বৈধ। অ্যান্ড তারপরে আপনি ওই রূপরেখা অনুযায়ী ওই সরকার এই সংস্কারগুলো করবে। সেই লক্ষণ দেখছেন? এখন তো বলা যাবে না, এটা 3 মাস পরে বলা যাবে। তবে এটা আমি লক্ষণ দেখি বা না দেখি, অন্য কোনো উপায় আছে বলে আমাদের মনে হয় না। যদি অন্য কোনো উপায় অবলম্বন কেউ করতে যায়, সরকার করুক, সরকারের বাইরে কোনো লোক করুক, সেটা কিন্তু আপনার জনসমর্থিত সরকার জন অসন্তুষ্টির সরকারে পরিণত হবে। তো ওনাদের জন্য ভালো যে আমরা সবাই জানি আমাদের কি কি সংস্কার লাগবে, এই সংস্কারটা কি করা দরকার সেটা নিয়ে ঐক্যমতে পৌঁছার পর, আর ইতিমধ্যে যে কদিন ওনারা আছেন, 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, যাই হোক, এতদিনে যেগুলি করা দরকার সেগুলির জন্য করে।
আর যেগুলি ওনারা পারবে না ইমিডিয়েটলি, যেগুলি রাজনৈতিক ইস্যু, এসেনশিয়ালি রাজনৈতিক ইস্যু, যেগুলি এসেনশিয়ালি জনপ্রতিনিধির দ্বারা সম্ভব বা বৈধ, সেগুলি ঐক্যমতে পৌঁছে ভবিষ্যতে করা হবে সেজন্য একটা নিয়ম নীতির জন্য ঠিক করে, যাতে করে যে সরকারে আসুক তারা যেন বাধ্যতামূলকভাবে সে সংস্কারগুলো করে। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন রাখতে চাই, আপনি তো জীবনের একটা সময় আওয়ামী লীগ করেছেন, দীর্ঘদিন করেছেন, এবং সেই আওয়ামী লীগ এবং যেভাবে আওয়ামী লীগের পতন হলো, পার্থক্যটা একটু জানতে চাই। সেই আওয়ামী লীগ এবং যেভাবে আওয়ামী লীগের পতন, সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ। শুনেন, আওয়ামী লীগ 3টা ধাপে আপনাকে বিভক্ত করতে হবে। 1974 সনে জি, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করছে, যেটাকে ওনারা বলে যে 72 সনের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ লিখিত সংবিধান, অনেক কথাই বলে। জি, কিন্তু সেই সংবিধানকে কিন্তু আওয়ামী লীগের 1974 সনে এটা পরিবর্তন এবং সংশোধন করে কি করলো, একটা রাষ্ট্রে বহুদলীয় গণতন্ত্র থেকে যেটাকে একদলীয় শাসনে পরিণত করছে, যেটাকে আমরা সবাই বাকশাল নামে পরিচিত। দেন সেকেন্ড টাইম যখন আওয়ামী লীগ 1996 সনে আসে, একটা দিনে লক্ষ্য করবেন যে 1973 সনে নির্বাচন ছাড়া চতুর্থ সংশোধনের মাধ্যমে একদলীয় করলো, কিন্তু আবার ওই সংশোধন মেয়াদ বাড়িয়ে দিয়েছে, যে যতদিন ইলেকশন না হয়, কোনো পার্টিকুলার দিন ধার্য না করে, ততদিনে ওই সংসদকে কার্যকর রাখা হয়েছে। এরপরে আওয়ামী লীগ কিন্তু 3টে ইলেকশন করছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এর বাইরে একটা ইলেকশন করছে 1986 সনে, সেখানে কিন্তু বিএনপি পার্টিসিপেট করে নাই। বিএনপি পার্টিসিপেট না করা সত্ত্বেও আওয়ামী লীগ কিন্তু সেখানে মাত্র 86 কি 88টা সিট পাইছে। 1 বছর পরেই কিন্তু ওনারা রিজাইন করছে আবার, মানে 87 সনের কোনো এক সময়। তখন 88 সনে আরেকটা ইলেকশন হচ্ছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ যায় নাই। পরবর্তীকালে যে সরকার হয়েছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জাস্টিস শাহাবুদ্দিন সেটার প্রধান ছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভাবছিল যে আমরা মেজরিটি পাবো, কিন্তু দেখা গেল না, যে অনেক দুর্বল বিএনপি থাকা সত্ত্বেও ওই সময় বিভিন্ন কারণে বিএনপি কিন্তু তখন সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করছে। 1996 সনে আওয়ামী লীগ পুনরায় 94 সনের শেষে আওয়ামী লীগ আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংগ্রাম আরম্ভ করে। যে সংগ্রামের ফলে 1996 সনে 2বার ইলেকশন হয়েছে। আপনি তো সে সময় আওয়ামী লীগ ছিলেন? আমি ওই সময় আওয়ামী লীগ ছিলাম, আমিও এই আন্দোলন করছি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো এখন আওয়ামী লীগ যখন বিশ্বাস করতো যে বিএনপি শাসনাধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, সো আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য বহু সংগ্রাম করছি। এই ধরেন 96 দিন হরতাল, বহু অবরোধ, কিছু লোকের কিছু শহীদ হয়েছেন সেটার জন্য। এর ফলে বিএনপি দেশি এবং বিদেশি চাপে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার করছে সবার ঐক্যমত্যের ভিত্তিতে। সেই তত্ত্বাবধায়ক সরকার আওতায় যখন দ্বিতীয় ইলেকশন হয়, ওইবারও কিন্তু আওয়ামী লীগ পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তখন পার্ট অফ দি জেপির সমর্থন এবং পার্ট না, তখন জাসদ মাত্র একটা সিট পাইছিল আসামেরও, ওনার সমর্থনে আওয়ামী লীগ সরকার গঠন করছে। এরপরে ইলেকশন 2001 সনে ইলেকশন তো বিএনপি বিপুল ভোটে জয়লাভ করছে। সো টেকনিক্যালি কোনো তত্ত্বাবধায়ক সরকারের আওতায় কোনো ইলেকশনে আওয়ামী লীগ কখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। তার প্রেক্ষিতে এখন আন্দোলন আসলো 2006, কেন একটা ছোট একটা ইস্যুকে নিয়ে, যে আমরা KM হাসানকে আমরা মানি না, কারণ KM হাসানের সাথে বিএনপির একটা সম্পর্ক আছে। তো এখন তখন তারা এই KM হাসানকে মানলো না। 111 আসলো, 2008 একটা ইলেকশন হলো, যে ইলেকশনকে আমি কখনো মনে করি না অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, কিন্তু এটা দেশি বিদেশিতে অনেক অবজারভার বলছে যে এটা ভালো ইলেকশন হয়েছে, এই জন্য আমরা আর কেউ কোনোদিন কিছু বলি নাই। কিন্তু এই 13th অ্যামেন্ডমেন্ট
যার আওতায় তত্ত্বাবধায়ক সরকার বৈধ করা হলো বা গঠন করা হলো, কেন আওয়ামী লীগ সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করলো? একটা কারণে আওয়ামী লীগ বুঝছে যে তারা কখনো ভবিষ্যতে যে কোনো ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হোক বা যেভাবেই হোক আওয়ামী লীগ জিতবে না। তখন একটা সুপরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সেটাকে বাতিল করে দেয় বিচার বিভাগের উপরে দোষ চাপিয়ে। তো বিচার বিভাগ কিন্তু খুব স্বাধীন ছিল, সেটা তো বলবো না আমি। তো এটা ছিল বিচার বিভাগ এবং আওয়ামী লীগের ভিতরে একটা ষড়যন্ত্র আঁতাতের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিয়ে আওয়ামী লীগের শাসনের আওতায় ইলেকশন করবে। একটা 14 সালের ইলেকশন হলো 2014 শেষে বা 15 প্রথম। জি জি, 5 জানুয়ারি নির্বাচন। এটা বাতিল করার সময় সংবিধানে আরো বহু সংশোধনী আনা হয়। এর ভিতরে একটা ছিল যে সংসদকে কার্যকরী রেখে ইলেকশন করবে। এটা যদি আপনার সংসদীয় পদ্ধতির গণতন্ত্র দেখেন, সরকার দেখেন, দুনিয়ার কোথাও সংসদ না ভেঙে কখনো কিন্তু নির্বাচন করা হয় বলে আমার জানা নেই। সো চতুর্থ সংশোধনীতে সংসদকে মেয়াদ বাড়াইল, আর চতুর্থ 10 সংশোধনীতে আপনার সংসদের কার্যকরী রাখা হইল। সো প্রথম থেকেই মনে হচ্ছিল যে এটা একটা ষড়যন্ত্র, এটা পরিকল্পিত, এবং যাতে করে তারা ইলেকশন ভবিষ্যতে চুরি করতে পারে, কারচুপি করতে পারে। ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের দলের ভিতরে গণতন্ত্র আছে নাকি একেবারেই এক কেন্দ্রিক, মানে ব্যক্তির সিদ্ধান্তের উপরে দল চলে, সিঙ্গেল? আনফরচুনেটলি যে গণতন্ত্রের কথা আপনার বলছেন, জি জি, সেটা বাংলাদেশে কোনো দলেই ওই সংজ্ঞাটা মানে আপনার ক্রাইটেরিয়াটা মিট করবে না। তবে আওয়ামী লীগের ভিতরে একদমই নাই, ওরা কমিটি করে না। আর যদি আমার দল ধরেন অ্যাটলিস্ট কমিটি পরিবর্তন করি আমরা, সেটা আমরা নর্মালি আমাদের আগে কিন্তু নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি, উপজেলা কমিটি গঠিত হতো, ইভেন ইউনিয়ন কাউন্সিলের। কিন্তু আপনি যদি গত 15 বছরের রাজনৈতিক ইতিহাস দেখেন, একটা কর্মীর নামে মিনিমাম 20টা কেস আপ টু 400 পর্যন্ত, 500 পর্যন্ত আছে নাকি। এখন আপনি যখন একটা কর্মী সম্বোধন করতে চান নির্বাচন করার জন্য, কমিটি গঠন করার জন্য, তখন 3টা জিনিস দাঁড়ায়। একটা হইল ওই জেলার প্রশাসন কোনোভাবেই আপনাকে কোনো ওই অনুমতি দেয় না। 2, কেউ আপনাকে কোনো কমিউনিটি সেন্টার বা কোনো জায়গা ভাড়া দেয় না। 3, সেখানে আমাদের যখন লোকজন একত্র হয় নির্বাচন করার জন্য তাদের কমিটি, তখন এখান থেকে 10, 15, 20 জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সেজন্য বিএনপি গত 10 বছর ধরে তাদের কমিটিগুলো পুনর্গঠন করার সময় অথবা নতুন কমিটি করার সময় সেই নির্বাচনী পদ্ধতিটা ফলো করতে পারে নাই। এখন সেজন্য আমি মনে করি যে বিএনপি থেকে আওয়ামী লীগ সম্মেলন করে, কমিটি করে না। আমরা কিন্তু নির্বাচন করতে পারিনি এই স্বৈরাচারী সরকারের জন্য, কিন্তু আমরা কমিটি কিন্তু আমাদের পুনর্গঠন কাজ প্রতিনিয়ত চলছে। আওয়ামী লীগ থেকে বিএনপি কি বলতে চাচ্ছিলেন? মানে আওয়ামী লীগের তুলনায় বিএনপি কমিটি গঠন বেশি গণতান্ত্রিক বলবেন? আমি গণতন্ত্র না করি, কিন্তু এটা বলি যে আওয়ামী লীগ থেকে অনেক বেটার পদ্ধতি অনুসরণ করি। অনেক ধন্যবাদ। ছোট বিরতি নিয়ে ফিরছি আব্দুল আল মিন্টু। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। যেটা স্যার ইনসাইড পলিটিক্স, আমাদের সঙ্গে আছেন আব্দুল আল মিন্টু। নিশ্চয়ই বিরতির পরে আরো কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত। যেটা স্যার ইনসাইড পলিটিক্স, আপনার সঙ্গে আছেন প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন আব্দুল আল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সভাপতি বিসিসিআই। আব্দুল আল মিন্টু, আপনি এই কয়দিন ধরে একটা কথা বলছিলেন যে রাজনীতি ঠিক না হলে আসলে ব্যবসা ঠিক হবে না, অর্থনীতি ঠিক হবে না। এখন যে বাস্তবতা দেখছেন, আমরা আজকেও দেখলাম যে পোশাক কারখানায় অস্থিরতা, এখনও 200-র বেশি কারখানা আজকেও বন্ধ ছিল। এই সরকারের সংস্কারের যে উদ্যোগ দেখছেন, তার মধ্যে অর্থনীতি আসলে কতটা গুরুত্ব পাচ্ছে বলে মনে হয়? আপনাকে এই উত্তর দেওয়ার আগে আমি আগের প্রশ্নের একটু সামান্য উত্তর দিই। আপনি তো দুটা আওয়ামী লীগ এবং বিএনপির একটা পার্থক্য জানতে চেয়েছিলেন, সেটা আমি বলি। বিএনপি গত 15 বছর ধরে অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা সহ্য করা সত্ত্বেও জনগণের জনসমর্থন আদায়ের জন্য
জনগণের জন্যই কাজ করে গেছে, জনগণের সাথেই ছিল। অন দ্য কন্ট্রারি দেখতাম যে গত অন্তত 12 থেকে 15 বছর জি আওয়ামী লীগ যেটা করছে সেটা হলো তারা মানুষকে বাদ দিয়ে, জনগণকে বাদ দিয়ে তারা যেটা করছে, এক নম্বর সব প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে নিজেদের কবজায়। সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান লাইক FBCCI, চেম্বার, অ্যাসোসিয়েশন, এগুলিও। এবং তারা দেশে একটা একটা মানে ধরেন ছাত্রদের ভিতর, যুবকদের ভিতর একটা গুন্ডা বাহিনী সৃষ্টি করছে। এই বাহিনীকে আবার তারা পুলিশে চাকরি দিছে কোটার নাম কইয়া, আবার তাদেরকে আনসারে চাকরি দিছে কোটার নাম কইয়া, র্যাবে চাকরি দিছে কোটার নাম কইয়া। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল থেকে, দলের যে মত আদর্শ থাকে সেখান থেকে নিজেদের বিচ্ছেদ ঘটিয়ে তারা একটা গুন্ডা এবং মাস্তানতন্ত্র পালন করছে বা সৃষ্টি করছে এই বিরোধী দলগুলো দমন করার জন্য। যার জন্য ওরা কিন্তু, যদিও পুলিশের ভিতরে সবাই এখন ধরেন আপনার SI বলেন, ইন্সপেক্টর বলেন, OC বলেন, এগুলি সবাই কিন্তু বেসিক্যালি বেশিরভাগই ছাত্রলীগ থেকে আসা। এত তো সত্ত্বেও তারা পুলিশের উপর তো যাই করছে পুলিশ দিয়ে, পুলিশের বাইরেও তারা ছাত্রলীগ, যুবলীগকে রাস্তা নামাইছে বিরোধী দলের সাথে যুদ্ধ করার জন্য, বিরোধী দলকে মারার জন্য, বিরোধী দলকে গুলি করার জন্য। সো আওয়ামী লীগের এখন আর আমি বলতে পারবো না যে আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ ছিল এককালে। কিন্তু বিএনপি তার এই মতামত থেকে বিচ্যুত হয় না, এখনো সেভাবেই আছে। একটা প্রশ্ন করতে হচ্ছে, সেটা হচ্ছে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়, যদি তারা ভুল শুধরে না নেয় তাদেরকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। এর অর্থ কি বোঝেন? হ্যাঁ, এর আগে আপনার ওই অর্থনৈতিক সংস্কারের কথা বলি, একটু সংক্ষেপে আমি বলি আপনাকে। আমি সবসময় একটা জিনিস বলার চেষ্টা করতেছি যে রাজনীতি এবং অর্থনীতিকে আমরা আলাদা করে দেখতে পারবেন না। কোনো দেশে রাজনীতি ভালো, অর্থনীতি খারাপ না, আবার অর্থনীতি ভালো, রাজনীতি খারাপ এরকমও না। এটা একটার সাথে একটা সম্পৃক্ত। এখন আপনি বলছেন যে এই সরকার কতটুকু আপনি ইনিশিয়েটিভ দেখছেন অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রথম কথা হলো, রাজনীতিবিহীন একটা দেশে জনপ্রতিনিধিত্ববিহীন সরকার সাধারণ নিয়মেই অর্থনীতিকে অ্যাভয়েড করে যায়, এটা সাধারণ নিয়ম। জি, এখন প্রশ্নটা হইলো, যেমন আমাদের অর্থনীতি এরকমই থাকবে, রাজনীতির যে বিহীন এরকম তো থাকতে পারবে না, আমরা চাইলেও থাকতে পারবে না। জি, এখন আপনি যদি, আমি গতকাল আমরা যদি প্রধান উপদেষ্টার একটা বিরাট বক্তব্য দিয়েছেন, পেপারে যা দেখছি প্রায় 4 থেকে 4,500 ওয়ার্ড। এত বড় বক্তৃতা, কিন্তু অর্থনীতির কথা তিনি তেমন কিছুই বলেন নাই। শুধু বলছেন যে আমরা গত সরকার নোট ছাপিয়ে 60,000 কোটি টাকা দেওয়াতে ব্যাংকগুলোকে মূল্যস্ফীতি বেড়ে গেছে, অতএব এটা কঠোরভাবে উনি চেষ্টা করতেছে কমানোর জন্য। তো তাহলে আপনি যদি কঠোরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান এবং ব্যাংকগুলোকে আপনার সাহায্য করবেন না এটাকে ঠিক করার জন্য, যেটা গত সরকারের তত্ত্বাবধানে কিন্তু ব্যাংকগুলো খারাপ হয়েছে, ব্যাংকগুলোতে অনিয়ম, দুর্নীতি, চুরি, বেনামি লোন, এগুলি তো গত সরকারের আমলে হয়েছে বাংলাদেশ ব্যাংকের গোচরে থাকা সত্ত্বেও। তো এখন আপনি ব্যাংকগুলোকে সাহায্য করবেন না বলছে কেন্দ্রীয় ব্যাংক। তো তাহলে সরকার কেন IMF-এর কাছে লোন চাচ্ছে, সরকার কেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এখন এক্সট্রা লোন চাচ্ছে, কেন IMF-এর কাছে লোন চাচ্ছে? আপনি কেন দেখছেন যে আপনার অর্থনীতিকে ভালো করবেন? তো অর্থনীতিকে যদি আপনার ভালো করতে চান তাহলে আপনাকে তো এই ব্যাংকগুলোকে আগে ঠিক করতে হবে। এগুলি বন্ধ করে দিয়েও আপনি পারবেন না, এগুলিকে মার্জ করেও পারবেন না। একেবারেই শেষ, আমি একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম যে এই যারা বৈষম্যবিরোধী ছাত্র নেতা তারা বলছেন যে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে অন্য ফ্যাসিস্টকে বসানোর জন্য তারা আন্দোলন করেনি, অর্থ কি বোঝেন? অর্থ একটাই, এটার অর্থ একটা হতে পারে, সেটা ওনারা চাচ্ছেন যে ইলেকশনটা দেরি করতে, জনপ্রতিনিধিত্বশীল সরকার যেন আপাতত না আসে।
তো এগুলি ধরেন এইসব কথার মন্তব্য করার কোনো দরকার নাই। কারা ফ্যাসিস্ট এটা জনগণ ঠিক করবে। আপনার কাজ হলো, সরকারের কাজ হলো এখন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। সেই নির্বাচনে জনগণ যদি কোনো ফ্যাসিস্টকে ভোট দেয়, সেখানে আমার তো কিছু বলার নাই। আমি অনলি দেখব যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত তারা যেন একটা সরকার গঠন করে, যে সরকার হবে গণতান্ত্রিক, যে সরকার সমাজকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করবে। কোনো অনির্বাচিত অপ্রতিনিধিত্বশীল যদি কেউ কোনো কথা বলে, কে ফ্যাসিস্ট, কে মনে করেন দুর্নীতি করে, এগুলি নিয়ে আমি মন্তব্য করতে চাই না। জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জনগণের কাজ, জনগণ সিদ্ধান্ত নেবে। আমি কি বললাম এগুলি কিছু আসে না। অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন ছিল আসলে করার, সময় স্বল্পতার কারণে করার, নিশ্চয়ই অন্য একদিন সুযোগ হবে আপনার সঙ্গে টকশো করার। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আব্দুল আল মিন্টু আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।